রেখাপাত্র অনেক খিস্তি কামারি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখাপাত্র, সেটা হচ্ছে একটা একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি। ওই রেখাপাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। বাড়িটা হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস, সেই বাড়িটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে বাড়ি। সেই বাড়ি রেখাপাত্র মানে ভোটের 1.5 মাস আগের থেকে ওই বাড়িতেই আছে, মার্চ মাস থেকে। তার স্বামীও সেদিনকে বলছে যে আমরা 1 মাসের টাকা জোগাড় করে দিতে পারি, নেবা তো বাল নেও, মানে নোংরা ভাষায় কথা বলছে। গোবর খাওয়া অন্ধভক্তরা, বিজেপির প্রার্থী রেখাপাত্র কিছুদিন আগে প্রচন্ড নাচানাচি করছিল, কথা তো বলতে পারবো না, কথাবার্তা বলে, দেখলে মনে হয় গা জ্বালা করে, ঠিক আছে, গা থেকে ঘিনঘিন করে মনে হয় দেখলে। সে তো মানে কদিন আগে কি মানে কোথা থেকে ভাইরাল হয়েছে, এই গরু ধরা থেকে। তো আমি একটা কথা বলি, গরু তো শুধু রক্ষা করতে জানিস, যে মুসলমানরা খাচ্ছে গাড়ি করে যাচ্ছে সেটা থেকে রক্ষা করতে জানিস। গরুগুলো নিয়ে তোদের ঘরেতে মা বলে পুষে তাদেরকে যত্ন খাতি করতে পারিস না? গরুগুলো দেখছিস না রাস্তাঘাটে ছড়াছড়ি যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি সেদিনকে কোন এক জায়গায় গেছি, সেখানে গিয়ে দেখছি রাস্তার মাঝখানে গরুগুলো ল্যাংটো হয়ে ঘোরাঘুরি করছে। তো সেগুলোকে নিয়ে প্যান্ট জামা পরিয়ে ঘরেতে মা বলে গুছিয়ে রাখবি, শাড়ি টাড়ি পরিয়ে। অন্ধভক্তরা, গোবর খাওয়া অন্ধভক্তরা। তো বিজেপির প্রার্থী ওই ওই গরু ধরা নিয়ে কত বক্তব্য দিল। আমাদের রাজ্যেতে দুর্নীতি চলবে না, দুর্নীতি মুক্ত রাজ্য করব। আর সেই লোকের জমি, লোকের ঘর দখল করে মজা করছে, পার্টি করছে, সোশ্যাল মিডিয়ায় সেই মহারাজ এসে বলছে। আবার বলছে রাজনীতি নোংরা খেলা, আবার সেই রাজনীতির মধ্যে ঢুকে আছে। তাহলে অবশ্যই জানে রাজনীতি নোংরা খেলা, সবাই জানে, ঠিক আছে। রাজনীতি ঠিকঠাক ভাবে করতে পারলে রাজনীতি খুব ভালো, আর রাজনীতি যদি না ঠিকঠাক করে করা যায়, দুর্নীতি করা যায়, তাহলে তো নোংরা খেলা হবেই, ঠিক আছে। তো কিছু কিছু অন্ধভক্ত, আমি কাল একটা ভিডিও ছেড়েছিলাম, বলেছিলাম রেখাপাত্র জমি দখলে ধরা পড়েছে। আমাকে কিছু কিছু অন্ধভক্ত বলছে রেট কত, হালালা করতে গিয়েছিলি, হালালা করছিলি রাত্রেবেলা, তখন মনে পড়েছে। তো তোদেরকে বলি, তোর মা মনে হয় তোকে হালালা করেই পয়দা করেছিল। আর রেটের কথা বলিস, রেট নিশ্চয়ই তোর মা জানে বেশি, তোর মা তোর বোন ভালো জানবে। কারণ কি বলতো, তুই তো সেই বেশ থাকার বললাম না, শান্তির ছেলে, বেশ্যা থাকার বললাম না, ঠিক আছে, তার বেটা, ঠিক আছে। সেই জন্যই তো তুই জানিস কার কত রেট, কে কত হালালা করে, বুঝেছিস। আমরা তো এই মানুষটার কাছ থেকে রেখাপাত্র তার 4 বিঘা জমির উপর বিশাল একটা বাংলো আছে, সেটাকে ভাড়া নিয়েছে এপ্রিল মাসে। তো এপ্রিল মে টাকা দিয়েছে, জুন জুলাই টাকা দেয়নি, 70,000 টাকা ভাড়া, 1,40,000 টাকা দেয়নি। তা কি হলো, বড় বড় ভাষণ, খুব তো ভাষণ দিচ্ছিল মানে জেতার পর, নাকি ভাবভঙ্গি, বুলডোজার চালিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, তার লোকের টাকা ঝেড়ে খাচ্ছ। এখন কি হবে সেই বক্তৃতা? কথায় আছে না, যতটা গর্জায় ততটা বর্ষা না, তোমার অবস্থা সেই, খুব গর্জার ছিলে জেতার পর, নাকি ভাবভঙ্গি। এবার নিজের আসল রূপটা বেরিয়ে গেল 2 মাস 2.5 মাসের মধ্যেই। মানে ভাড়া নিয়ে রেখে দিয়েছো, টাকা দাও না। এদিকে ওখানে বেশ খাওয়া দাওয়া, ফুর্তি, আনন্দ, মজমাস্তি ভালোই হচ্ছে, টাকা দেওয়ার বেলায় অষ্টরম্বা। সব বড় বড় লেকচার কম দিয়ে উনাকে টাকাটা দিন, মানুষ যা বোঝা নাহলে বুঝে যাবে, আর যা জানা জেনেও গেলাম, ঠিক আছে। সব বড় বড় ভাষণ একটু কম দিয়ে কাজগুলো ভালো করে করো, ডায়লগ শুধু মুখের মধ্যে। বিজেপি বিধায়িকা রেখাপাত্র 3 মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছে না। বাড়ির মালিক কেশবানন্দজি তিনি বলছে 3 মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছে না, 4 বিঘা জমি সমেত বাড়ি দিয়েছিল, কেউ বাড়ি ভাড়া দিতে চাইছিল না, উনি দিয়েছিল। আর এখন উনি 3 মাস ধরে ভাড়া দিতে চাইছে না, তাই তিনি মিডিয়ার কাছে বলছে এবং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আর্জি জানাবে। বুঝতে পারছেন, ইনি বিধায়িকা অথচ 3 মাস ধরে ভাড়া দিতে চাইছে না। কি বলবেন ভক্তগণ, ইনি সেই বিখ্যাত বিধায়িকা যিনি কিনা গরুর জন্ম সার্টিফিকেট দেখতে চাইছিল। বুঝতে পারেন, সেই শিক্ষিতা মানে জ্ঞানবতী বিধায়িকা যিনি গরুর জন্ম সার্টিফিকেট দেখতে চেয়েছিল, তিনি আবার ভাড়া দিচ্ছে না, বাড়ি ভাড়া। কিছু বলবেন ভক্তগণ? এই বেশি বড় বড় কথা বলিস কি করে? বলছি তোদের যেটা প্রকল্প চালু করবে বলছে, ওই যে কি জানো একটা ভান্ডার, তো বলছি ওই ভান্ডারে তো 3,000 টাকা দিব বলেছে, তাহলে ওটা কোথা থেকে পাবে মোদি দাদু? কিরে রেখা, বলছি কোথা থেকে পাবে বল না, মোটি কালটি, বলছি যে কোথা থেকে পাবে ও? লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নয়, মমতা ব্যানার্জি তোর টাকা থেকে দিচ্ছে, তাহলে এবার বল যে মোদি সরকার, মোদি দাদু কোথা থেকে দেবে বলতে পারিস? বড় বড় লেকচার মারতে খুব ভালো পারিস। বলছি নেতৃত্বটা একটু ভালো করে দিলে না তোকে সবাই একটু ভালো বলতো, কিন্তু তুই নেতৃত্ব দিতে পারিস না, এটা কিন্তু মানতেই হবে, ঠিক আছে। তুই যে একটা নেত্রী হয়েছিস, তো নেতৃত্বটা একটু ভালো করে দে,
তুই যে আবল তাবল কথাগুলো বলছিস যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি আমাদের থেকে মানে তোর থেকে নেওয়া হচ্ছে, বলছে আমাদেরই টাকা। ঠিক আছে, আমাদেরই টাকা, কিন্তু এই যে 10,000 টাকা করে দিবে বলছে, 50,000 টাকা করে দিবে বলছে, চাকরি দেবে বলছে, তারপরে 3,000 টাকা করে দেবে বলছে, এইগুলো কোথা থেকে দেবে? মোদি দাদু কোথা থেকে দেবে? উনার গ্যাটের টাকা, উনার হচ্ছে অ্যাকাউন্টে থেকে বার করে নিজস্ব টাকা দেবে, নাকি ফুটানি দেখাতে ব্যস্ত থাকবে? একটু বলতে পারিস? তাই উল্টাপাল্টা কথা না বলে না, ওই 1,500 টাকা যেটা পাচ্ছে মানুষের, সেটাতে অনেক খুশি এই 3,000 টাকার থেকে। কেননা এই 3,000 টাকা যদি নেয় মানে দেয় মানুষকে, তাহলে এই 3,000 টাকার পরিবর্তে তাদের বাড়ি ঘর সমস্ত কিছু বিলিয়ে দিতে হবে, এমনকি তাদের বাড়ির মেয়েদেরকে পর্যন্ত বিলিয়ে দিতে হবে। তার থেকে এই 1,500 টাকা অনেক ভালো। ঠিক আছে, মমতা সরকার যেটা দিচ্ছে সেটা অনেক ভালো। শুধু আমি বলছি না, প্রত্যেকটা মানুষ বলছে, প্রতিটা মেয়েরা বলছে, প্রতিটা ছেলেরা বলছে। এটা কিন্তু মনে রাখবি, শুধু লক্ষ্মী ভান্ডার নয়, দিদি কিন্তু অনেকগুলো প্রকল্প চালু করেছে। শুধু লক্ষ্মীর ভান্ডারের কথাটা কেন তোদের মাথায় আসছে? কেননা বাচ্চা বাচ্চা মেয়েরা যারা স্কুলে যেতে পারতো না, তারা কিন্তু গিয়ে রীতিমতো একবেলা খেতে পেয়ে পড়াশোনা করে তারপরে অনেক কিছু প্রকল্প পাচ্ছে। যারা পড়াশোনা করতে পারতো না একদিন, সেই টাকাতে কিন্তু পড়াশোনা করছে। সেটা বল, শুধু শুধু লক্ষ্মীর ভান্ডার নিয়ে তোরা পড়ে থাকিস কেন? কি জানি ভাই, লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার না এমনি এমনি মমতা ব্যানার্জির নাম রাখেনি। এই লক্ষ্মীর ভান্ডার আমাদের জীবনে কতটা প্রাধান্য রাখে সেটা কিন্তু তুই বুঝবি না, বুঝলি? তুই তো সবার খাট গরম করে বেড়াস, তাই জন্য তুই বুঝবি না। আসলে তোর তো মানে বিনা মাংড়ায় দিয়ে দিচ্ছিস পিঠা পেতে, তাই পিঠা খেয়ে তুই উপার্জন করে নিচ্ছে, মানে তুই করে নিচ্ছিস, তাই জন্য তুই বুঝবি না এই 1,500 টাকার মূল্যটা কি। আসলে বললাম তো, নেতৃত্ব দিতে পারিস না, তাই বকবি না বেশি, আমার জন্য তাই বলে। তো তাই বলছি যে তুই যে দাঁড়িয়ে মানুষকে পরিষেবাটা কি দিয়েছিস সেটা একটু বল দেখিনি। তুই এতদিনের যা থেকে দাঁড়িয়েছিস, সেখানে তো একটা নেত্রী হয়েছিস, সেই নেত্রী হিসাবে প্রত্যেকটা জনগণের কি পরিষেবা দিতে পেরেছিস? কি শুধুমাত্র বিজেপির নেতাদের খাট গরম ছাড়া কি নেতৃত্ব দিতে পেরেছিস আমাকে বলতে পারবি? শুধু তো মমতা ব্যানার্জির ফল ধরছিস, কিন্তু আমরা যদি তোদের ফল ধরি তাহলে তোরা তো নিতেই পারবি না। চোর চিটিং বাজগুলো বলছি, মোদি দাদু কিসের হচ্ছে ভিত্তি করে 3,000 টাকা দিচ্ছে এবং পরবর্তীকালে সেই 3,000 টাকার হিসাব নিবে বলতে পারিস? কেননা মোদি দাদু যেটা দেয় তার ডবল কিন্তু জনগণের থেকে নেয়। সেটা কি তোর ধারণা আছে নাকি নেই? আসলে কি বলতো, গন্ড মূর্খ হলে যা হয়। তো সেটাই বলছি যে বুঝে শুনে কথা বলবি। মমতা ব্যানার্জির ওপরে আঙুল তোলার আগে নিজেদের ওপরে একটা আঙুল তুলে দেখ যে তোরা এতদিন পর্যন্ত কোন জনগণকে কোন জিনিসটাই পরিষেবা ভালো করে দিতে পেরেছিস। বুঝতে পারলি? এই ভোটের সময় এসে তোদের এই মুখগুলো দেখা যায়, আদারওয়াইজ যখন হচ্ছে ভোট হয়ে যায়, মানুষ বিপদে পড়ে থাকে, তখন তোদের এই মুখগুলো দেখা যায় না। বুঝলি? এখন তোরা ভোট এসছে, এখন তোরা বিশাল প্রচার নিয়ে ব্যস্ত, যেটা হচ্ছে কিনা মমতা ব্যানার্জির বদনাম করতে হবে। কিন্তু আমার গেলে বলে না যে 1,500 টাকার পরিবর্তে আমাদেরকে অন্য কিছু দিতে হচ্ছে না, আর 3,000 টাকার পরিবর্তে আমাদেরকে অন্য কিছু দিতে হবে, যেটা বিহারে হচ্ছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তাই বুঝে শুনে কথা বলাটা ভালো। একটা নেত্রী হয়েছিস কিন্তু ভালো করে নেতৃত্ব দিতে পারিস না, এটাই তোদের কাছে ফল্ট। কেননা জনগণকে তোরা সেইভাবেই চোখে দেখিস, তোরা জনগণকে মানে পায়ে পিষে মারার মতন অবস্থা হয়ে গেছে। একটা জনগণ যখন বলছে যে আমার এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি, তো সেটার ব্যাপারে তোদের কোনো নলেজ নেই, তোদের কোনো দেখার কোনো হচ্ছে সেদিকে দেখিসই না। ঠিক আছে? সেদিকে দেখিসই না, তাহলে বলতো তোরা কেমন মমতা ব্যানার্জির ফল্ট বার করিস? বললাম তো, গরিবের ভগবানও, ঠিক আছে, গরিবের ভগবান উনি, তাই গরিবের ভগবানকে কখনো কেউ পায়ে ঠেলে দিতে পারবে না, সব সময় আছে, থাকবেন, এটুকু মনে রাখিস। রত্না দেবনাথ বলছে মীনাক্ষী কলতান আমার মেয়ের নামে কৌটো নাড়াতে গেছিল। বুঝতে পারলেন? আমার মেয়ের ব্যাপারে আমি বুঝে নেব। বুঝে নিয়েছিলেন তো, যখন মীনাক্ষী কলতান দাশগুপ্ত আর ধ্রুবজ্যোতি সায়রা নিজেদের তোয়াক্কা না করে পুলিশেদের যুদ্ধ করে আপনার মেয়ের ডেড বডিটা এনে দিয়েছিল, তখন তো আপনি জানতেই পারেননি যে আপনার মেয়ে সুইসাইড করেছে না ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আপনাদেরকে ডেড বডি না দিয়ে নিয়ে চলে যাচ্ছিল পোড়াতে। ওরা বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাদের মানে বুদ্ধদেব ভট্টাচার্যের ডেড বডি ফেলে দিয়ে এসেছিল। তারা সিপিআইএম দল করতে পারে, কিন্তু নিঃস্বার্থভাবে আপনার মেয়ের ডেড বডিটা ওরা উদ্ধার করেছিল, পুলিশেদের যুদ্ধ করে। কলতান দাশগুপ্ত জেল কেটেছিল। আপনার মতো মহিলাকে দেখলে তো মির্জাফরও লজ্জা পেয়ে যাবে, এইরকম বেইমানি দেখলে। আজকে বিধায়িকা যে হয়েছে না মীনাক্ষী কলতান দাশগুপ্তের জন্য, মাথায় রাখবেন, ওরা আপনার মেয়ের এই যে ধর্ষণ করে মেরে ফেলাটা পুরো দুনিয়ার মানুষকে ওরাই জানতে দিয়েছে। কত মানুষ কতভাবে মরে যায়, কতভাবে মেরে ফেলে, কেউ জানতে পারে? আপনিও তো জানতে পারছিলেন না, আপনি তো বসেই ছিলেন, আপনাকে তো দেওয়াই হচ্ছিল না আপনার মেয়ের ডেড বডি। ওরাই তো যুদ্ধ করে আপনার মেয়ের ডেড বডি এনে দিয়েছিল। আজকের দিনে বিধায়িকা হওয়ার পেছনে আপনি আপনার মেয়ের সিম্প্যাথিটা আদায় করে বিধায়িকা হয়েছেন, ভোট নিয়েছেন, আর তার জন্য মীনাক্ষী কলতান দাশগুপ্তেরই হাত আছে।
বুঝতে পারলেন? নাহলে তো জানতেই পারতেন ওরা জ্বালিয়েই দিত। আর তাদেরকে অপমান করছেন। আরে ভাই, উপকারীর উপকার স্বীকার করতে হয়, স্বীকার তো করতে পারেননি, অকৃতজ্ঞের মতন অপমান করছেন। পুরো দুনিয়ার মানুষ দেখছে আপনার কথা। রাজনীতিতে গেলে নোংরামি করতে হয়, কিন্তু এইরকম নোংরামি যারা আপনার মেয়ের ডেড বডিটা ছিনিয়ে নিয়ে আপনার হাতে দিয়েছিল, কৌটো নাড়াতে গেছে। সত্যি মির্জাফর বেঁচে নেই, এই ভালো। বেঁচে থাকলে আপনার মতো বেঈমানকে দেখলে লজ্জা পেয়ে যেত। ও তো একটু লজ্জা করছে না, না মুখে বাঁধছে না। না, কলতান দাশগুপ্ত 3 মাস জেল খেটেছিল আপনার মেয়ের জন্য, যখন তার নিজের মেয়ে হচ্ছিল। মীনাক্ষী মুখার্জিকে হ্যারাসমেন্ট করা হচ্ছিল বারে বারে, তখন তো আপনি কোনো দল করেনি, আপনি সাধারণ মানুষ ছিলেন। ছি।